আমরা মালদা চলে এসেছি পিসির বাড়িতে। এখন আমরা যাচ্ছি, জলটাও তো ভালো না, জল ঘোলা। হ্যাঁ ওই জন্য পরিস্থিতি ভয় পেয়ে গেছে। দাদা দাদা আমাকে থানায় দিও দাদা। ও ভাতিজা পিছনে সরো দেখি একটু। এই গরুটাও শশাঙ্কের আমলে এসেছিল, তখন থেকে আছে, পুনর্জন্ম নিয়ে এসছে আবার। আস্তে আস্তে আস্তে। কি হলো কি হলো? হাই, আমি সোনালি আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালিস টাইমে। আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি, কারণ আগের পার্টে তোমরা দেখেছো আমরা মালদা যাচ্ছি ফার্স্ট ক্লাস এসিতে করে। তারপর ট্রেন থেকে নেমে টোটো করে আমরা যাচ্ছিলাম আমার পিসির বাড়িতে। আগের পার্টে আমি তোমাদের বলেইছিলাম যে আগের দিন রাত্রিতে আমার একদম ঘুম আসেনি, কারণ আমার প্রচণ্ড কানে ব্যথা হচ্ছিল। তাই পিসির বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই গৌড়ের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা পুরোটাই হচ্ছে গৌড় নিয়ে। মালদা জেলার বিশিষ্ট অঞ্চলে বিশেষ করে গৌড় পান্ডুয়ায় রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান। আজ আমি সেই মধ্যযুগীয় কিছু ঐতিহাসিক স্থানেই তোমাদের নিয়ে যাব। তবে চলো যাওয়া যাক। প্রথমেই বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। তোমরা মালদাতে বাস বা ট্রেনে করেও আসতে পারো। শিয়ালদা, হাওড়া বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা আসার জন্য প্রতিদিন অনেক ট্রেন রয়েছে। কলকাতা বা শিলিগুড়ি রুটের যে কোনো বাসে করেই তোমরা এখানে চলে আসতে পারো। তবে কি বলতো, ট্রেনে করে আসাটাই বোধহয় বেশি আরামদায়ক হবে সবার জন্য। এই হলাম আমি আর আমার দাদা, আর এই হলো কচুপোড়ার। আমরা সবাই মিলে ওয়েট করছি দাদার দুজন বন্ধুর জন্য। সবাই চলে এলেই আমরা আমাদের যাত্রা শুরু করব। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দির। 1515 সালে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব এখানে কিছুকাল বসবাস করেছিলেন। এই সামনের ছোট্ট মন্দিরেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন, আর ঠিক পাশেই রয়েছে মদন মোহন জিউ মন্দির। জানো, ঠিক 3 বছর আগেই এখানে আমরা সবাই মিলে এসেছিলাম। মানে আমার পিসি, পিসেমশাই, আমার বোন আর দাদারা সবাই মিলে এখানে এসেছিলাম। তখন এখানে এত বৃষ্টি শুরু হয় আমরা কেউ গাড়ি থেকে নামতেই পারছিলাম না। আর যারা যারা নেমেছিলাম তারা ভাবছিলাম কোথায় গিয়ে আশ্রয় নেব। 2021 সাল ছিল তখন। অনেক জায়গাতেই তখন লকডাউন চলছিল, তাই বেশ কিছু জায়গা বন্ধ ছিল। তাই আমরা সেইভাবে ঢুকে দেখতে পারিনি। তাই এই বছর আবার চলে এলাম দেখতে। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। সরি, আমি তোমাদের বিগ্রহ দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা আমার হাতেই ছিল না। আর আমি জানি এরকম গন্ডগোলই তিনি করবেন, খেয়ালও করবে না যে ফোকাস ঠিক আছে কিনা। যাই হোক, মন্দির থেকে বেরোনোর সময় বাঁ দিকে আর মন্দিরে ঢুকতে ডান দিকে পড়বে একটা পুকুর। পুকুরটা আগে অনেক সুন্দর ছিল, এখন না বড্ড নোংরা হয়ে গেছে। আমাদের হানিমুনের পর এটা আমাদের 3rd ট্রিপ, যেটাতে আমরা দুজন একসাথে এসেছি। আর একসাথে এসে এখানে পেয়ে গেছি দাদাদের। কাজেই পুরো ব্লগ জুড়েই তোমরা ছ্যাবলামি দেখতে পাবে, কিছু মনে করো না। ঠিক এখান থেকে 200-300 মিটার দূরেই রয়েছে বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ। একটু আগেই বললাম 2021 সালে লকডাউন থাকায় অনেক জায়গায় বন্ধ ছিল। এই বড় সোনা মসজিদের গেটটিও তখন বন্ধ ছিল। 2 দাদা মিলে আমাদের 3 বোনকে এই খতরনাক রেলিং পার করিয়ে বড় সোনা মসজিদে ঢুকিয়েছিল। আবার ঠিক একইভাবেই আমরা বেরিয়েছিলাম। বেশ মজার ব্যাপার তৈরি হয়েছিল। ঠিক এইবারও একইভাবে দাদা আমাকে উৎসাহিত করবে আর একটা জায়গায় তোলার জন্য, আর আমি ঠিক সুসুর করে সেখানে উঠেও যাব কচুপোড়ার সাহায্যে। তো তোমরা সেটা দেখতেই পাবে। অবশ্য অলরেডি তোমরা হয়তো সেটা শর্টসে দেখেও ফেলেছো। গৌড়ের অন্যতম সুন্দর এবং বৃহত্তম হলো এই 12 দুয়ারি মসজিদটি। নামে 12 দুয়ারি হলেও বর্তমানে 11টি দুয়ারের খোঁজ এখানে মেলে। 1526 সালে এই মসজিদটি নির্মাণ করেন হোসেন শাহর পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ। ইন্দো আরবীয় ধাঁচে তৈরি মসজিদটির নির্মাণ ও অলংকার আজও পর্যটকদের অভিভূত করে আসছে। আর ঠিক এই কারণেই হয়তো বোঝে না সিনেমার ডিরেক্টর রাজ চক্রবর্তী মিমি আর সোহমের জুটির শ্যুট করিয়েছিলেন এই সুন্দর জায়গাটিতে। কি মনে পড়ছে তোমাদের গানটা? কঠিন তোমাকে ছাড়া একদিন,
কাটানো এক রাত বাড়াও দুহাত। এই যে আমিও দুহাত বাড়িয়েই দাঁড়িয়ে আছি। যা, তোমাদের তো এখনো বাকি স্পটগুলো ঘুরিয়ে দেখানোই বাকি, চলো। আর আমাদের তৃতীয় নম্বর দর্শনীয় স্থান হলো দাখিল দরজা। আমরা এখন এসে পৌঁছেছি দাখিল দরজা বা সেলামি দরজার ঠিক সামনে। এটি নির্মাণ করিয়েছিলেন বারবক শাহ। প্রায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট পোড়ামাটি বা লাল ইটের তৈরি এই নির্মাণটি দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া বিশ্বের সুন্দরতম ইটের কারুকার্য বলে এটিকে তুলে ধরেছিলেন। আগেরবার যখন এসেছিলাম তখন দাখিল দরজার ঠিক পেছন দিকটায় একটা পুকুর ছিল যেখানে আমরা অনেক ছবি তুলেছিলাম, আর এখন দেখছি সেখানে পাঁচিল তুলে দিয়েছে। ও তো বিনা ভিসায় বহু জায়গা ঘুরে এসছে, ওর তো কপাল ভালো। এখনো ভিডিও হবে? সেই লাগছে গো, এটা কি করে করলাম? ওই তো এটা অ্যাপারচারটা কমিয়ে দিলাম, ভিডিওটা বকে আসছে। হ্যাঁ, তখনও পর্যন্ত আমি আমাকে দেখে কিছুই বুঝতে পারিনি। তখন বেশ মজা হই হুল্লোড়ের মধ্যেই ছিলাম। তখনও ভাবিনি যে আমার জন্য একটা এত বড় ঘটনা ওয়েট করে আছে। ও হ্যাঁ, একটা কথা বলতে আমি বেমালুম ভুলে গেছি, যেটা হলো তোমরা যারা একদিনের জন্য ঘুরতে আসবে, যাদের আমার মতো রিলেটিভদের বাড়ি নেই, তারা অবশ্যই স্টেশন থেকে হোক বা রাস্তা থেকে হোক একটা রিজার্ভ টোটো করে নিও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। কারণ এই জায়গাগুলো খুব একটা দূরে দূরে নয়, টোটোতে নির্দ্বিধায় নিশ্চিন্তেই তোমরা যেতে পারো। আমাদের চতুর্থ দর্শনীয় স্থান হলো ফিরোজ মিনার, আর আমরা এখন চলে এসেছি ফিরোজ মিনারের একদম সামনে। কুতুব মিনারের আদলে তৈরি এই ২৬ মিটার উচ্চতা বিশিষ্ট মিনার নির্মাণ করিয়েছিলেন সুলতান সৈফুদ্দিন ফিরোজ। এই মিনারটি তুগলকি ও টেরাকোটা শিল্পে সমৃদ্ধ। এর আগের বার যখন এসেছিলাম মিনারের নিচে থাকা সিঁড়িতে অনেক ছবি তুলেছি, তাই এবার চেষ্টা করছি মিনারের সাথে সেলফি তোলার। এই ভিডিওটা যখন আমার বাড়ির লোকেরা দেখবে, আমি জানি আমাকে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করবে, কিন্তু বিশ্বাস করো তখন রোদ উঠেছিল আর অনেকক্ষণ সময় হেলমেট পরেছিলাম বলে ঘেমেও গেছিলাম, তাই খুলে ফেলেছিলাম। আর জানো মালদায় তখন এত ঠান্ডা ছিল, আমি 3টে সোয়েটার পরেছিলাম। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখার মতো তোমরা 3টে স্পট পেয়ে যাবে। একটা হলো কদম রসুল মসজিদ, তার পাশেই আছে লুকোচুরি গেট, আর তার কাছেই আছে চিকা বা চমকান মসজিদ। কদম কথাটির অর্থ হলো পা, আর এখানে রসুল কথাটির অর্থ হলো হজরত মোহাম্মদ। শোনা যায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মদিনা থেকে এখানে হজরত মোহাম্মদের পাথরে খোদাই করা পায়ের ছাপ এনেছিলেন। আর এই বাংলার দোচালার আদলে নির্মিত এই সমাধিটি হল ফতেখার। এই ফতেখা সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিনওয়ারের পুত্র ছিলেন। এই সেই মসজিদ যেটিতে আছে হজরত মোহাম্মদের পাথরে খোদাই করা পায়ের ছাপ। এখানের প্রতিটি দেওয়ালে মধ্যযুগীয় শিল্পের নিদারুণ কারুকার্যের অবর্ণনীয় শোভার ছাপ এখনো থেকে গেছে, যা দেখলেই বোঝা যায়। লুকোচুরি গেটের সামনেটা এবার আর ঠিক যাওয়া হয়ে ওঠেনি,
কিন্তু শোনা যায় অবকাশ সময়ে সম্রাট লুকোচুরি খেলতেন বেগমদের সাথে। এই গেটের দুই পাশে আছে লক্করখানা ও প্রহরীর কক্ষ, আর দোতলায় ছিল লহবতখানা। তখনকার দিনে এখানে প্রায়শই গান বাজনার আসরও বসত। এবারে আমরা চলে এসেছি চিকা বা চামকান মসজিদে। লুকোচুরি গেটের বিপরীত রাস্তার কিছুটা দূরেই রয়েছে এই চিকা বা চামকান মসজিদ। সুলতান হোসেন শাহ এটি তৎকালীন সময়ে কারাগার রূপেই ব্যবহার করতেন। শোনা যায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল হিন্দু মন্দির থেকে আনা কারুকার্য করা নানা রকম পাথর ও মিনা করা ইট দিয়ে। এখানে অনেক চামচিকি থাকে বলে এটাকে চিকা বা চামকান মসজিদও বলা হয়। গাড়ি থামিয়ে ভয় পেয়ে গেছে দাদা, আমাকে থানায় দিয়ে দাদা। এবারে আমরা যাব চিকা বা চামকান মসজিদের ঠিক পেছন দিকটায়, যেখানে আছে গুমটি দরওয়াজা। সুলতান হুসেন শাহ দ্বারা নির্মিত এনামেল টালিব দ্বারা অলঙ্কৃত গম্বুজ বিশিষ্ট এই তরুণটি একসময় গৌড় দুর্গের পূর্বের প্রবেশপথ হিসেবেই ব্যবহৃত হতো। উইন্টার সিজন মানেই ঘুরে বেড়ানোর সময়, আর এই সময়েই বসেছিল চিকা বা চামকান মসজিদের ঠিক সামনেটাই এই ছোট্ট মেলাটি। আমাকে দেখে এখনো কি তোমরা কেউ কিছু বুঝতে পারছো? অবশ্য না পারাটাই স্বাভাবিক, যখন জানবে তখন ঠিকই বুঝতে পারবে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন 22 গজি দেওয়াল। সম্রাট বারবক শাহ তার রাজপ্রাসাদের সুরক্ষার জন্য এই 22 গজ উচ্চতা বিশিষ্ট উঁচু প্রাচীরটি নির্মাণ করিয়েছিলেন। তৎকালীন সময়ে এই প্রাচীরের উপরে ঘোড়ায় চড়ে পাহারা দিতেন কোতোয়ালরা। এই দেওয়াল এতটাই চওড়া যে শোনা যায় সেই সময় এই প্রাচীরের ওপর একসাথে 4টি ঘোড়া পাশাপাশি হেঁটে যেতে পারত। আমাদের অন্তিম দর্শনীয় স্থান হল বল্লাল সেনের রাজবাটি। রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ ছিল একসময় এটি। এখন এটি প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। এই যে আমার দাদার পাগলামি অলরেডি শুরু হয়ে গেছে। আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে কোথায় নিয়ে গিয়ে কী কী করাবে, এবার তোমরা দেখো। আবার সিঁড়ি, এখানে জল নেওয়ার ব্যবস্থা। আর এটা তো একটু আধটু ছিল না, নিশ্চয়ই তখন আরো নিচু ছিল। নাম না তুই নাম। হ্যাঁ হয়ে গেছে। আমি উঠে যাচ্ছি। আরে হাত দেখে না তো, ভয় কাজ কেন? ভিতরে ঢুকে দেখ, এটা বোতল আটকে রেখে না, দরকার নেই ভাই। কোথায় কি আছে দেখ, আমার তো হাতও লাগলো না। কোথায় কি আছে এই যে শুরু। এই গরুটাও শশাঙ্কের আমলে এসেছিল, তখন থেকে আছে, পুনর্জন্ম নিয়ে এসছে আবার। আমি জানি না আমার সামান্য তুচ্ছ ভিডিওটির বার্তা সবার কাছে পৌঁছবে কিনা, তবে আমি সকলকে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, বিশেষ করে মালদাবাসী এবং মালদার প্রশাসনকে, একজন পর্যটক হিসেবে আমার বিনীত নিবেদন এই যে
আপনারা দয়া করে মালদার মধ্যযুগীয় ইতিহাসের সম্পদগুলিকে দয়া করে একটু যত্ন নিয়ে সংরক্ষণ করুন। দরকার পড়লে টাকা দিয়ে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা করুন, কিন্তু করুন, প্লিজ করুন। এমনিতেই স্থাপত্যগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাই দয়া করে আর যে যার মতো স্থাপত্যগুলোর দেওয়াল থেকে ইচ্ছে মতো ইট সরিয়ে নিয়ে যাবেন না, বা ড্রিঙ্ক করে আবর্জনা ফেলে জায়গাগুলো নোংরা করবেন না। ওখানকার লোকাল লোকজনদের মনে হতেই পারে ওগুলো বাড়ির পাশে পড়ে থাকা ভাঙা বাড়ি, তার মানে এই নয় সেগুলো আপনারা দায়িত্ব নিয়ে ধ্বংস করবেন। আমরা পর্যটকেরা দূর দূরান্ত থেকে কষ্ট করে টাকা খরচ করে এই মধ্যযুগীয় ইতিহাসের স্থাপত্যগুলি দেখতে আসি, উপভোগ করতে আসি। এইগুলো আমার আপনার সকলের ঐতিহাসিক সম্পদ। এগুলোকে প্লিজ যত্ন নিয়ে সংরক্ষণ করুন আর একটু পরিষ্কার রাখুন। যাই হোক, এটা ছিল আমাদের অন্তিম দর্শনীয় স্থান। আমরা পৌঁছে গেছি আগে, তাই আমরা ওয়েট করছি সবার জন্য। সবাই এলে তবেই আবার আমাদের যাত্রা শুরু হবে। জানি না এবার কোথায় যাব, হয়তো বাড়িও যেতে পারি, নয়তো রেস্তোরাঁতেও যেতে পারি। আর এই ভিডিও ক্লিপগুলো আমি ইচ্ছেবশতই নিয়েছি আমার জন্য, মানে আমি কেমন আছি সেটা দেখার জন্য। কারণ আমার তখন থেকেই মনে হচ্ছিল যে আমার সাথে কিছু একটা ঘটছে। না, শুরু থেকে ছবি তোলার সময় বুঝতে পারিনি, একদম মাঝামাঝি সময় থেকে আমি বুঝতে পারছিলাম যে আমি ঠিকঠাক স্মাইল করতে পারছি না। স্মাইল করলেও আমার হাসিটা যেন বেঁকে যাচ্ছে, কিন্তু আমার সাথে চারজন মানুষ থাকতেও যে আমাকে কেউ খেয়াল করবে না, বিশেষ করে আমার দাদা আর আমার হাজব্যান্ড যে একদমই খেয়াল করবে না, আমি সেটা ভাবতেই পারিনি। এখনও পর্যন্ত একটুও শিওর ছিলাম না যে আমার সত্যি সত্যি কিছু হয়েছে নাকি। আমি ভেবেছি হয়তো যেমন টাহারে গেলে একটু ঠান্ডা হাওয়া লাগলে চোখ টোক ভারী হয়ে আসে, তেমনই কিছু হয়তো ঘটেছে, আবার বাড়ি গেলেই ঠিক হয়ে যাবে, এরকমই নর্মালভাবেই নিয়েছিলাম ব্যাপারটাকে। কিন্তু ব্যাপারটা যে এত বড় ঘটে যাবে ভাবতে পারিনি। তখন প্রায় দুপুর 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। আমাদের সকলেরই খুব খিদে পেয়েছিল, তাই দাদা আমাদের নিয়ে চলে গেছিল মালদার বিখ্যাত, জানি না হয়তো বিখ্যাত, পঞ্চব্যঞ্জনে। এখানে আমরা গিয়ে অর্ডার করি, মানে দাদা আর কি সবাইকে ট্রিটটা দেয়। তো বিরিয়ানি ছিল আর চিকেনের 2-3টে আইটেম ছিল, আমি ভুলেও গেছি, কারণ আমার নিজের মধ্যেই তখন নিজের যুদ্ধ চলছিল যে আমার কি হয়েছে, আমি ঠিকঠাক কথা বলতে কেন পারছি না, ঠিকঠাক হাসতে কেন পারছি না, জিভে স্বাদও পাচ্ছি না। সেই জন্যই আর কি খাবারগুলোর নাম আরও বেশি ভুলে গেছি। আমার সামনে তখন ছিল আমার পছন্দের খাবারগুলো, কিন্তু আমি একটুও খেতে পারছিলাম না, কারণ আমার জিভটাও অবশ হয়ে গেছিলো। ব্যাপারটা খাবার খাওয়া পর্যন্তও তাও ঠিকঠাক ছিল, কিন্তু ঘটলো জল খেতে গিয়ে। জল খাওয়ার সময় আমি জল মুখে ধরে রাখতে পারলাম না, মুখ থেকে জল অটোমেটিক বেরিয়ে গেল। বুঝলাম আমার বড়সড় কিছু একটা ঘটে গেছে, আর সেটা তাড়াতাড়ি সবাইকে জানাতে হবে। এইবারের যুদ্ধটা ছিল আরও কঠিন, সবাইকে বোঝানো যে আমার কি হয়েছে। তবে তৎক্ষণাৎ সবাই না বুঝতে পারলেও যত সময় গড়াই সবাই ঠিকই বুঝতে পেরে যায় যে আমার কি হয়েছে। তবে এখন বুঝতে পারি সবাই আমাকে বুঝতে না দেওয়ার চেষ্টা করে গেছিলো যে আমার কি হয়েছে। আমার কোল্ড স্ট্রোক হয়েছিল, চোখের পাতা পড়ছিল না, জিভ ভারী হয়ে গেছিলো, মুখ বেঁকে গেছিলো, খেতে পারছিলাম না, এমনকি চোখ বুজে ঘুমোতেও পর্যন্ত পারছিলাম না। তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়। লাস্টে যেই বাড়িটা দেখালাম ওটাই আমার পিসির বাড়ি। আমরা পিসির বাড়িতে 1 নাইট স্টে করে পরের দিন রাত্রিবেলাতেই ট্রেন ধরি বাড়ি ফেরার জন্য। আর এখন আমরা আছি স্টেশনে। এই জার্নিটা ছিল আমার কাছে ভীষণ ভয়ঙ্কর। আমি জানি না আমি কি করে বাড়ি এলাম। তো যত বাচ্চাদের যেভাবে মুড়িয়ে রাখা হয় আমাকেও সেইভাবে মুড়িয়েই প্যাকেট করে আর কি বাড়িতে এনেছিল। আশা করি আমাকে দেখেই তোমরা সেটা বুঝতে পারছো। এটা ঘটেছিল 2024-এর 12ই জানুয়ারি। 4 মাস লেগে গেছে আমার সুস্থ হতে। আমি এখন পুরোপুরি সুস্থ, তাই চিন্তার কোনো কারণ নেই। শুরুটা যতটা ভালো হয়েছিল শেষটা অতটা ভালো হয়ে উঠতে পারলো না। ফিরছি আবার নতুন ছন্দে, নতুন গন্ধে, খুব তাড়াতাড়ি একটা মস্ত বড় ট্রিপ নিয়ে। তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, বাই।